আপনাদের দলের নারীদের আমরা উচ্চ পদে যারা আছেন তাদের প্রকাশ্যে কেন দেখি না? তাদেরকে মিডিয়ায় আসতে মানা? মানে আমরা যদি চাই, ধরেন আমার এই রাজনীতি শোতেই যদি আমি চাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে উচ্চ পদস্থ কোনো একজন নারীকে আমি আমার টক শোতে আনবো, সেটার অনুমতি কি আছে আপনাদের দল থেকে? অবশ্যই আছে, অবশ্যই আছে, এবং আপনি পাবেন। এখন আপনি বলছিলেন তাদেরকে দেখছেন না কেন? আমাদেরকেও তো দেখেন নাই। 15.5 বছর আমরাও তো দৃশ্যপটের বাইরে ছিলাম, আমাদেরকে বাইরে রাখা হয়েছে, মিডিয়াকে আমাদের কাছে আসতে দেওয়া হয়নি, আমরাও মিডিয়ার কাছে যেতে পারিনি। তো মিডিয়া ছাড়া বাংলাদেশের মানুষ দেখবেটা কীভাবে? সেই দেখার রাস্তাটাই তো বন্ধ করে রাখা হয়েছিল। মিডিয়া তো বহু পরের কথা। ছেলে এবং পিতা এক টেবিলে বসে খাবার গ্রহণ করছেন, ওখান থেকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তো সেটা দেখার তো কোনো পথ ছিল না। এখন আমরা শুরু করেছি, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। জি, জামাতে ইসলাম, এবং আপনি যদি সেরকম কাউকে এক্সপেক্ট করেন আপনি পাবেন। জি, সেটা একটা আশার কথা। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হবে কিনা? কাউকে কোনো কিছুই বাধ্যতামূলক করা হবে না। পোশাক চয়েসের দায়িত্ব নাগরিকের। রাষ্ট্র তাকে সব দিক থেকে সুস্থ সংস্কৃতির বিকাশে সহায়তা করবে, কিন্তু কাউকে কোনো ব্যাপারে বাধ্য করা ইসলাম এটা পছন্দ করে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাঙালি সংস্কৃতির কি হবে? তখন কি পয়লা বৈশাখ এখন যেভাবে উদযাপন করি আমরা, মঙ্গল শোভাযাত্রা থাকবে, বাউল গান হবে, নাকি কাওয়ালি সন্ধ্যা হবে প্রতিনিয়ত? নাগরিকদের ডিজায়ার অনুযায়ী তার সংস্কৃতি পরিচালিত হবে, এবং সেই ডিজায়ারকে বিকশিত করার দায়িত্ব থাকবে রাষ্ট্রের। রাষ্ট্র হবে সহায়ক শক্তি। জনগণ তার মতো করে তার সংস্কৃতিকে সাজাবে এবং পরিচালিত করবে। তখন জনগণই সিদ্ধান্ত নেবে যে সেখানেও কোনো সংস্কার প্রয়োজন নাকি এইভাবে চলবে। জি, চমৎকার উত্তর। জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহের কোট চাঁদপুরে একটি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন। গীতা পাঠ শেষে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি কি আসলে পূজা মণ্ডপে গীতা পাঠ করেছেন ধর্মীয় সম্প্রীতি বোঝাতে, নাকি ভোট চাইতে, নাকি সময়ের প্রয়োজনে তিনি গিয়েছেন? দলকে কি তিনি ব্যাখ্যা দিয়েছেন? কোনো জামায়াতে ইসলামী কি তার কাছে কোনো ব্যাখ্যা চেয়েছিল কিনা? হ্যাঁ, আমরা ব্যাখ্যা চেয়েছি। তিনি যেটা আমাদেরকে বলেছেন যে গীতায়ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী সম্পর্কে একটা ইঙ্গিতবহ জায়গা আছে। তিনি ধর্মীয় সম্প্রীতি সম্মিলনের এই জায়গা থেকে বুঝিয়েছিলেন যে গীতাও কিন্তু ইসলামের প্রফেট, মানবতার প্রফেটের স্বীকৃতি দেয়। ওই কথাটা বুঝাতে গিয়ে তিনি পাঠ করেছেন। আমি এটা দেখিনি, ওই চ্যাপ্টারটা আমার দেখা হয়নি, দেখলে আমি বুঝতে পারবো যে সেখানে তিনি কি পাঠ করেছিলেন। এরপরে আপনার প্রশ্ন হলো যে তিনি বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে তাদের ধর্মীয় উপাসনায় জামাত সহায়তা দেবে। আমাদের এই ব্যাপারে ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড ভয়েস যে ধর্ম চয়েস করার, রাজনীতি চয়েস করার রাইট এভরি সিটিজেনের, তার ইন্ডিভিজুয়াল রাইট, এটা তার নাগরিক অধিকার। আমরা চাই যে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান হোক, এবং সবাই যেন তার ধর্মীয় উপাসনা অনুষ্ঠানাদি অত্যন্ত শৃঙ্খলা, নিরাপত্তা এবং সৌন্দর্যের সাথে পালন করতে পারে। আপনারা দেখেছেন যে এবারকার এই পট পরিবর্তনের পরে জামাত ইসলামী অনেক অপপ্রচার হয়েছিল, সেগুলাকে সমাজে যাতে ভীতি না ছড়ায়, কোনো ধর্মীয় সম্প্রদায় যাতে নিরাপত্তাহীন মনে না করে, এই জন্যে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছে, এবং এটা অতীতেও ছিল, ভবিষ্যতেও এটা থাকবে। আর বুট চাওয়ার যে প্রশ্নটা বলেছেন, বুট তো এখনো সেই মৌসুমই শুরু হয় নাই, চাইবে কে? না, কিন্তু তিনি পরে ভিডিও বার্তায় একটা ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি গীতা পাঠ করেছেন। সেই বার্তায়ও তিনি বলেছেন, পূজা মণ্ডপে গিয়ে যেমন বলেছেন যে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতা করবেন, তিনি ভিডিও বার্তায়ও বলেছেন ঝিনাইদহ ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী তিনি। আমাদের প্রার্থী এখন এই মুহূর্তে কাউকে আমরা চূড়ান্ত বলবো না। নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া আমাদের চলছে। এটা চূড়ান্ত যখন হবে তখনই বলা যাবে যে কে কোন জায়গায় প্রার্থী হবে বা হবে না। তিনি বিগত নির্বাচনে আমাদের
প্রার্থী ছিলেন, কিন্তু আগামী নির্বাচনে তিনি বা অন্য কেউ বা আমি নিজেও প্রার্থী হব কিনা এটা আমাদের ইলেকটোরাল বোর্ড যেটা আছে তারা এটা ঠিক করবে। জি, কিছুদিন আগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি SM ফরহাদ বললেন যে ছাত্র শিবির কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, কিছুই পাবেন না। কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম। আপনাকে দু একটা শোনাই। 1988 সালের 31শে মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে 4 হাত পায়ের রক কেটে হত্যা করা হয়। 1989 সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত নিয়ে গিয়ে হাতের রক কেটে দেওয়া হয়। এরকম আরও বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি। সত্য মিথ্যা আসলে আরেকটু ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম। মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মিথ? সত্যতা নিশ্চয়ই আছে। এমনি এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন। কাটলে কার কার কেটেছে, কতটা কেটেছে, কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে, 3 প্রশ্ন, একের মধ্যে 3। তা আমি এর জবাব অবশ্যই দেব। কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন, একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক, অবশ্যই আপনি সাংবাদিক, এটাকে একদিকে রাখলাম। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে 4 জনকে খুন করা হয়েছে, এটা কি আপনি জানেন? সেটা যারা করেছে তাদেরকে আপনি প্রশ্ন একটু করব। খবর নেবেন। জি, প্রশ্ন করব 2 তাদেরকে। নম্বর, হ্যাঁ ঠিক, আপনি খবর নেবেন। 2 নম্বর হলো যে আপনি অত দূরে যাব না, ভেরি রিসেন্ট পাশে চলে আসেন। এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে, ও একজন দর্জি, একটা আন্দোলনের সময় দৌড়াইয়া আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে, একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল। সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো। সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু, এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই। তুই শিবির, এইটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবালুকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে। আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে। 3 নম্বর, আবরার ফাহাদ, এই যে বুয়েটে, এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায়। এই দোষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে? আমাদের আইন, আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে? তো তার দোষ কি? সে শিবির। শুধু এই জন্য তাকে পিটে মেরে ফেলা হলো একটা ছেলেকে। বুয়েটে চান্স পায় কারা? বাংলাদেশে মেধার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান, তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয়। সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো। এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে। এখন আসেন রক কাটার ব্যাপারে আমি যাচ্ছি। রক কাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয়, তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে। আমি তার পক্ষে দাঁড়াবো কেন? প্রশ্নই উঠে না। সে শিবির হোক আর যেই হোক, এই ধরনের অপকর্ম যেই করবে শাস্তি সে পাক, এটা আমি দাবি করি। কিন্তু শিবির রক্ষাটা এইটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে, তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রগ কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করেন। এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করেন। অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে, তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করা। তারা যদি ওই রকম কোনো অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সেগুলা দেখব। কিন্তু অপবাদটা যেহেতু আপনাদের বিরুদ্ধে, আপনাদেরও তো এগিয়ে আসতে হবে। আপনাদের দলের কেউ যদি এরকম করেই থাকে, আমি শুরুতেই বলেছি যা রটে তার কিছুটা হলেও বটে, আপনাদেরও তো দায় আছে খুঁজে বের করে তাদেরকে দলীয়ভাবে সাজা দেওয়ারও তো একটা রীতি আছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই আছে, থাকবে না কেন? যদি কেউ এরকম অপরাধ করে তাকে তো অবশ্যই একটা শৃঙ্খলার আওতায় আনতে হবে, ব্যবস্থার আওতায় আনতে হবে, পদক্ষেপ নিতে হবে। আমরা নেই, যখন যেটা প্রয়োজন মনে করি নেই। আমি রক্ষাটা হিসেবে বলছি না,
কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এবং কারো উপরে আঘাত করলে অন্যায়ভাবে, সেটা অবশ্যই আমরা নেই, নিব না কেন? জি, সব সংগঠন নেই, আমরাও নেই। জি, ডাক্তার শফিকুর রহমান, কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা, সেইটার বাস্তবতা কতটুকু, আর অন্যদের বিরুদ্ধে হাজারো অপরাধ করার পরে অভিযোগ নেই কেন? না প্লিজ একটু আমাকে আপনাকে বলতে হবে। না, অভিযোগ নেই এই কথাটা কে বললো? আপনি যেহেতু জামায়াতের আমির, জামাত সংক্রান্ত সকল কিন্তু সেটা অভিযোগের তো উত্তরটা আমি আপনাদের মুখে আপনার আমরা কাছেই শুনি না। চাইবো, আপনার কাছেই আমরা চাইবো। মিডিয়া জগৎ থেকে সেই প্রশ্ন করতে শুনি না কখনো। না, এটা অন্তত আমরা আপনি যদি অনুরোধ করব যে সত্যকে সত্য হিসাবে যার বিরুদ্ধে হোক তুলে আনেন। জি, যমুনা টেলিভিশনের শুরুতেই আপনি প্রশংসা করেছেন। যমুনা টেলিভিশন এই কারণেই প্রশংসিত, যমুনা টেলিভিশন সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং ভবিষ্যতেও আমি বলবে। যমুনা টেলিভিশনকে বলিনি তো। জি, আপনি বাকি সব গণমাধ্যমের কথা বলেছেন। আমি কিন্তু যমুনা টেলিভিশনকে বলছি না, আমি মিডিয়া জগৎকে বলছি, আমি গণমাধ্যমকে বলছি। জি, আপনি তাদের প্রতীক হিসাবে আপনাকে বলেছি, আমি আপনাকে বা আপনার মিডিয়াকে আলাদাভাবে এই কথাটা বলছি না। জি, আমরা আপনাদের কাছে সাদা এবং কালো স্পষ্টভাবে সমাজের সামনে আসুক সেটা চাই। আমি যদি কালো হয় আমাকেও আনবেন, আমাকেও ছাড় দেবেন না। না, সেটা অন্তত এই রাজনীতির প্ল্যাটফর্ম থেকে এবং আমি রোকসানা আঞ্জুমান নিকোল ছাড় দিব না, সেই বিষয়ে আপনাকে আশ্বস্ত করতে পারি। আমরা বরঞ্চ পরের প্রশ্নে যাই। একদল বলে অন্য দলকে তোমরা পাকিস্তানের রাজাকার, অন্য দল বলে তোমরা ইন্ডিয়ার দালাল। আমরা কবে বাংলাদেশের সন্তান হব? না, আমরা কিন্তু ওই দালাল বলতে রাজি না। আমরা এই দেশের মানুষ যারাই আছে তাদেরকে বিভক্ত করতে রাজি না। আপনি বোধহয় ইদানিং আমাদের বক্তব্যগুলো লক্ষ্য করছেন। আমরা বলছি যে জাতীয় স্বার্থে সবাইকে এক হতে হবে। রাজনীতি যার যার থাকবে, আদর্শ যার যার থাকবে, ধর্ম যার যার থাকবে, কিন্তু দেশ আমাদের সবার। দেশ আমাদের সবার এই জায়গা থেকে রাষ্ট্রীয় স্বার্থের যে জায়গাটা আছে এখানে আমাদের এক থাকতে হবে। এখন সবাই যদি অন্য দেশের দালাল হয় তাইলে এই দেশের নাগরিক হবেটাকে? আমরা ওই দালাল কাউকে বলতে রাজি না। একজন দোষ করতে পারে, দোষের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আসবে, বিচার হবে, শাস্তি পাবে, কিন্তু তাই বলে আমি দালাল হিসাবে ঠেলে দেবো কেন? এটা তো দেশের জন্য লজ্জার বিষয়। জি, ইন্ডিয়ার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে জামাতে ইসলামের দল হিসেবে, এবং যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যান তখন কি হবে, পরিকল্পনা কি? এবং পাকিস্তানের সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে? আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে আলাদা স্পেশাল সম্পর্ক একদিকে বিবেচনা করতে পারি। পাকিস্তান একসময় এই দেশের অংশ ছিল, আমরাও একই দেশ ছিলাম, সেটা একটা বিষয়। আবার ইন্ডিয়া আমাদের নিকটতম প্রতিবেশী এবং আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান আছে, এটা আরেকটা বিষয়। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের সংবিধানে যে নীতিটা ফরেন পলিসির ব্যাপারে ডিক্লেয়ার করা আছে যে সবার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে, আমরা ইন্ডিয়ার সাথেও এটিই চাইব, এটিই চাই এবং এটি চাইতেই থাকব। ইন্ডিয়াকে ওই জায়গাতে আসতে হবে, এই পারস্পরিক সম্মান, শ্রদ্ধা এবং সমতার জায়গাটায় আসতে হবে। জি, কেউ কেউ বলে থাকেন, এটা আসলে বাতাসে ঘোরে টাইপের একটা কথা, বাংলাদেশকে নিয়ে বিদেশি শক্তির খেলা চলছে আর এই খেলায় জামায়াতে ইসলামী তাদের বড় সহযোগী। আপনারা কি কোনো বিদেশি শক্তির খেলার পার্টনার? আমরা আসলে কোনো বিদেশি শক্তিকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে রাজি নই। কোনো বিদেশি শক্তি, সেটা যে দেশ হোক, তারা যদি তাদের ইচ্ছা আমাদের জাতির উপর চাপিয়ে দিতে চান তাহলে আমরা এই চাপানো কোনো অবস্থায় সমর্থন করব না। জি, আপনাদের নিষিদ্ধ করা হয়েছিল, এখন আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উঠছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটার ফলাফল কি হতে পারে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তার ফলাফল কি হতে পারে সেটা ভবিষ্যৎ বলে দেবে, এখনই আমি এটা বলতে পারবো না। আওয়ামী লীগ এই দেশের একটা রাজনৈতিক দল। 1970 সাল থেকে আওয়ামী লীগকে মানুষ একটাভাবে দেখে আসছে। এখনকার যে জেনারেশনে যারা আছে তাদের 80 ভাগে 1970 সালে কনসাস ছিলেন না, হয়তো 20% মানুষ তখন সচেতন ছিলেন, বাকি 80 ভাগ 70 সাল দেখে নাই। তারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন পট পরিবর্তন দেখেছে, 75 দেখেছে, 79 দেখেছে, 82 দেখেছে, 81 দেখেছে, তারপরে 90 দেখেছে, 96 দেখেছে, 2009 বা 8 দেখেছে, 14 দেখেছে, 18 দেখেছে, 24 দেখেছে।
এই গোটা রাজনৈতিক অভিযাত্রায় আওয়ামী লীগ যে রোল প্লে করেছে, তাতে আমরা যদি খোলা চোখে দেখতে চাই তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি খুব কমই তারা সম্মান দেখিয়েছে। 70-এর নির্বাচনে পূর্ণাঙ্গ পাকিস্তানের 300 আসনের মধ্যে 161 আসনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। জনগণের এই রায়কে পাকিস্তানি শাসক গোষ্ঠী মেনে না নেওয়ার কারণেই অনিবার্য হয়ে উঠল একটি মুক্তিযুদ্ধ। সেখানে অনেক জীবন গেল, সম্পদ ধ্বংস হলো, ইজ্জত গেল, অনেক ক্ষয়ক্ষতি এই দেশটার হলো। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে দেশ স্বাধীন হওয়ার পরেই মাত্র 4.5 বছরের মাথায় সবকিছু পাল্টে গেল। পাল্টে গিয়ে বহুদলীয় গণতন্ত্রের সেই মূল্যবোধকে পাকিস্তান শাসন গোষ্ঠী মেনে না নেওয়ার কারণে, শাসক গোষ্ঠীর একগুয়েমির কারণে, বিশেষ করে ভুট্টো সাহেবের অবাস্তব এবং একগুয়েমির কারণে অনেক রক্ত গেল, দেশ স্বাধীন হলো। সেই স্বাধীন দেশে আওয়ামী লীগ ভোটের অধিকার অস্বীকার করার কারণে যে মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ সহ সকল দলকে নিষিদ্ধ করে দিল। আওয়ামী লীগের নামও থাকলো না। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করলো, বাকশাল করলো। এবং সেই বাকশালের যে কনস্টিটিউশন ছিল সেটা পুরোপুরিভাবে একদলীয় শাসন ছিল। এখানে অন্য কোনো দলের কোনো ধরনের অংশগ্রহণের সুযোগ ছিল না। কার্যত গণতন্ত্রকেই হত্যা করা হলো। কেন আওয়ামী লীগ এটা করতে গেল? ইতিহাসের সর্বোচ্চ সম্মান এবং ভালোবাসার জায়গায় শেখ মুজিব সাহেব ছিলেন। তিনি পাকিস্তানের কারাগারে থাকলেও মুক্তিযুদ্ধে তার ভাবমূর্তি সহায়ক শক্তি ছিল, এটাকে অস্বীকার করতে পারবে না। এবং এই জাতি তাকে যে পরিমাণ সম্মান দেখিয়েছিল, তিনি জাতির উপর আস্থা হারালেন কেন? বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্যটা খতম হলো কেন? তার নিজেরই হাতে। আবার সেখানে রেগুলার আমাদের ফোর্স ছিল, সশস্ত্র বাহিনী ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, আমাদের বিডিআর ছিল। এর পাশাপাশি দেখা গেল রক্ষী বাহিনী গঠন করা হলো। সেই রক্ষী বাহিনী এতটাই ক্ষমতার দর ছিল যে সারা দেশবাসী তাদের কাছে অসহায় ছিল। যাকে তুলে আনতে ইচ্ছা করেছে তুলে নিয়ে এসেছে, যারা মেরে ফেলতে ইচ্ছা করেছে মেরে ফেলেছে। এর কোনো দায়বদ্ধতা কারো কাছেই তাদের ছিল না। কেন একটা স্বাধীন দেশে এমন হবে, যে দেশের জনগণ 70-এর নির্বাচনে 94% মানুষ তাদেরকে ভোট দিয়েছিল? এই জাতির প্রতি তারা আস্থা হারালেন কেন? হাজার হাজার তরুণ যুবককে বিনা বিচারে খুন করা হলো কেন? এরপরে দেখেন 96 তারা ইলেকশনে এসেছেন। জি, আপনি শেষ করলে পরবর্তী প্রশ্নে যাবেন না? আমি আরেকটু বলবো। আমার মনে হয় আমি জানি আপনি 96-এর কথা বলবেন বা ওই সময় আওয়ামী লীগের ভূমিকার কথা বলবেন। আমি বরঞ্চ প্রশ্নটা করি, তখন আপনি পুরোটাই বলেন। আর অনেক কিছু বলবো। আমি সংক্ষেপে এইটুকু বলবো যে কোনো সময় তারা গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দেননি, এবং যে কেয়ারটেকার সিস্টেম থাকার কারণে তারা ক্ষমতায় আসতে পারলেন 96 সালে, 2009 সালে, সেই কেয়ারটেকার সরকারটার ব্যবস্থাকেই তারা শেষ করে দিলেন, জবাই করে খতম করে দিলেন। আমি প্রশ্নটা করি, তারপরে আপনি বাকি। আর এখন তো তারা গণহত্যা করেছেন। জি, আমরা ওই সময়টাই আসবো। আমি বরঞ্চ একটু 70-71 ওই সময়টাই একটু থাকি। হবে কি হবে না। ডাক্তার শফিকুর রহমান, উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু জাতির জনক নয়। ডাক্তার শফিকুর রহমান, উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু জাতির জনক নয়। তাহলে বাঙালির জাতির জনক কে? দেখেন, আসলে জাতির জনক বহু দেশে আছে, বহু দেশে নাই। জাতির জনক এমন একটা সম্মানের জায়গা, এটা কোনো চাপায় দেওয়ার ব্যাপার নয়। জনগণ এটাকে বুকে ধারণ করবে চরম সম্মানের সাথে। দুনিয়ার বহু দেশে এটা আছে। যেমন আপনি যদি আমাদের বেশি দূরে নয়, আপনি ফিলিপিন্সে যদি যান, সেখানে ডক্টর রিজেল তাদের জাতির পিতা, তাকে কোন উচ্চতায় কোন সম্মানে রেখেছে দেখেন। রিজেলের ফ্যামিলি কিন্তু পরবর্তী পর্যায়ে কেউ এই দেশ শাসন করে নাই, ফিলিপিন শাসন করে নাই, কিন্তু তার কন্ট্রিবিউশনের কারণে স্বাধীনতার যুদ্ধে জনগণ তাকে পরম সম্মানের সাথে বরণ করে নিয়েছে। আর নাহিদ ইসলাম যেটা বলেছেন, এটা তো তার ব্যক্তিগত একটা বক্তব্য। রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা এটা কিছু বলেননি। আর আমাদের দল এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি যে আমি আপনাকে ক্লিয়ার কাট কিছু বলতে পারবো।
জি, নাহিদ ইসলাম সরকারের অংশ, কাজেই তার কথাটা আমরা গুরুত্ব দিচ্ছি। আরও আলাপ হবে আপনার সঙ্গে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরে আবার আলাপে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান, যুদ্ধাপরাধের দায়ে আওয়ামী লীগ সরকার জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছে, সাজা দিয়েছে, জামায়াতের নেতৃত্বে পরিবর্তন এসেছে, জামায়াতের নামেও পরিবর্তন হয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধের সেই দায় থেকে কি আসলে জামায়াত দল হিসেবে বের হতে পারবে? আপনি সেই সময় এবং বর্তমান সময়ের জামায়াতকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন অনেকেই করেন। আজ থেকে 53 বছর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে আমি আগেই বলেছি যে 70-এর নির্বাচন মেনে না নেওয়ার কারণে পশ্চিম পাকিস্তানিরা এই সমস্যার সৃষ্টি করেছিল। তারা এর প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধে অবশ্যই পক্ষ বিপক্ষ ছিল, নাইলে যুদ্ধ হয় কীভাবে? একটা পক্ষে বাংলাদেশের যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন তারা সেখানে ট্রেনিং নিয়েছেন, মুক্তিযোদ্ধা হিসেবে তারা যুদ্ধ করেছেন। একটা পর্যায়ে ভারত ঘোষণা দিয়ে তারাও তাদের পাশে এসে দাঁড়িয়েছে যুদ্ধের জন্য। অন্যান্য দেশও এই ক্ষেত্রে সহযোগিতা করেছে। আরেক পক্ষে ছিল এক্সিস্টিং পাকিস্তান আর্মি এবং তাদের আরও কিছু সহায়ক শক্তি। পাকিস্তানের অখণ্ডতায় পক্ষে ছিল আর অনেকগুলা দল, শুধু জামাতে ইসলামী না। তখনকার প্রধান দল ছিল মুসলিম লীগ। আজকে সেই দলটির অস্তিত্ব অনেকটাই দুর্বল, যার কারণে মুসলিম লীগের বিরুদ্ধে কোনো কথা নেই। কথা যদি কিছু থাকেই থাকে, সব হলো জামাতে ইসলামের বিরুদ্ধে। আমি তখনকার ছোট্ট শিশু, 12 বছরের শিশু। আমি তখন এনাফ ম্যাচিওর্ড না যে আমি রাজনৈতিক একজন বুদ্ধা হিসাবে তখনকার বিষয়গুলোকে সচক্ষে দেখে বিশ্লেষণ আজকে করতে পারবো। আর এখনকার জেনারেশনের অনেকেই তখন জন্ম হয়নি, বেশিরভাগেরই জন্ম হয়নি। তো সেই সময় যদি ধরে নেওয়া হয় যুক্তির খাতিরে যে জামাত ইসলামের কোনো নেতা কোনো ক্রাইম সরাসরি কমিট করেছেন, তাহলে তার বিচার হোক, এতে কারো কোনো আপত্তি নেই। এরকম ক্রাইম যদি তারা কমিট করেই থাকেন, তাহলে তখন স্বাধীন দেশে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ক্রাইমের এগেনস্টে। তো বাংলাদেশের স্বাধীন এই বাংলাদেশে জামাতেরও যারা 71 সালে ক্রাইম কমিট করেছে তাদেরও তো বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। কিন্তু যাদেরকে বিচার করে শাস্তি দেওয়া হলো তাদের কারো বিরুদ্ধে আমরা একটা মামলা দেখলাম না। এমনকি অধ্যাপক গোলাম আজম, যে 41 জন মানুষের নাগরিকত্ব শেখ মুজিবের সরকার খতম করে দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন গোলাম আজম সাহেব, তারও বিরুদ্ধে কিন্তু কোনো মামলা ছিল না। নাগরিকত্ব কেড়ে নিয়েছেন কিন্তু কোনো মামলা নাই, আর বাকিদের বিরুদ্ধেও নাই। তো স্বাভাবিকভাবেই বিবেকবান মানুষ, এবং আমি নিজেও প্রশ্ন করব যে তারা এত অপরাধ করলেন, তখন মামলা করেননি কেন? আপনারা মামলা রেকর্ডে রাখতেন, সেই মামলা 100 বছর পরে বিচার হোক, মরণোত্তর বিচার হোক, অথবা জীবিত থাকা অবস্থায় বিচার হোক, তখন সবাই বুঝতো যে না, তাদের বিরুদ্ধে তখন অভিযোগ ছিল। জামাত তো তখন এমন কোনো অবস্থানে ছিল যে জামাতকে সমীহ করে মামলা করা যাচ্ছে না, সেই অবস্থায় তো জামাত ইসলামী ছিল না। তো মামলা হলো না কেন? জিডি হলো না কেন? কোনো মামলা নাই, জিডি নাই। 42 বছর পরে মামলা সৃষ্টি হইল কিভাবে? এবং সৃষ্টি করতে গিয়ে যে মানুষগুলো এই সমাজের মানুষ সবাইকে চিনে, তারা বারবার তাদের এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন, তারা ধিকৃত নন, কুখ্যাত নন, অথচ তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো খুনি, লম্পট, তারা লুণ্ঠনকারী এবং তারা অগ্নিসংযোগকারী। সেই মামলা পরিচালনা করতে গিয়ে কোনো আইন মানা হয়নি। একবার বলা হয়েছে এটা যুদ্ধ অপরাধ মামলা, আরেকবার বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধ মামলা, একবার বলা হয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে আইনে এর বিচার হবে, আরেকবার বলা হয়েছে ডোমেস্টিক আইনে বিচার হবে।
মানে স্থিরই থাকতে পারেন নাই তারা কোনো জায়গায়। এরপরে সাক্ষ্য আইনের যে ধারা আমাদের ফৌজদারি বিধিতে আছে তার কোনো কিছু তখন মানা হয়নি, গ্রাহ্য করা হয়নি। না করে বানানো সাক্ষী, মিথ্যা অভিযোগ, সাজানো কোর্ট দিয়ে এগুলা করা হয়েছে। বলবেন যে তার প্রমাণ কি? তার প্রমাণ তো ভুরি ভুরি, দুইটা প্রমাণই তো যথেষ্ট। স্কাইপ কেলেঙ্কারির বিষয় যেটা প্রকাশ্যে এসেছে, আর একটা সেফ হাউস তৈরি করে সাক্ষীদেরকে সেখানে কথা শিখিয়ে দেওয়া হতো যে কি সাক্ষী তারা দেবে। মনমতো যারা দিত না ওদেরকে পিটানো হতো, আর যারা দিতে পারতো তাদেরকে উপহার দেওয়া হতো। সেগুলো মিডিয়ায় এসেছে, এগুলা পরিষ্কার জিনিস। এরপরে দেখেন যে আদালত চলছে বাংলাদেশে, আর রায় লিখে দেওয়া হচ্ছে ব্রাসেলস থেকে। আদালতে কিভাবে পারফর্ম করতে হবে বিচারককে শিখিয়ে দিচ্ছেন ব্রাসেলস থেকে একজন, অথচ বলা হচ্ছে এই আদালত নাকি স্বাধীন আদালত। তো স্বাধীন আদালতের এই অবস্থা, সারা দুনিয়া এটার এগেনস্টে কনসার্ন এক্সপ্রেস করেছে। যদি তারা দোষী হন তাইলে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এটা যথার্থ। তাইলে ফেয়ার বিচার করতে অসুবিধাটা কোথায় ছিল? ফেয়ার বিচার না করে কোনো অভিযোগ যাদের বিরুদ্ধে 42 বছর ছিল না, হঠাৎ করে অভিযোগ খাড়া করলেন। খাড়া করলে এই লুকোচুরির বিচার কেন? আমরা এটাকে পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করেছি প্রত্যেকটি রায়কে, এবং আমরা বলেছি এটা বিচারিক হত্যাকাণ্ড। এটা শুধু আমরা বলি নাই, বিশ্বের অনেক মানবাধিকার সংগঠনও বলেছে। রিপোর্টেড মানবাধিকার সংগঠন, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ সকলে বলেছে। তো সেই জায়গা থেকে দায়, আগে তো দায় বর্তাবে হবে, তারপরে না স্বীকার অস্বীকার করার প্রশ্ন। ডাক্তার শফিকুর রহমান, কেন যুদ্ধের পরপরই যুদ্ধবিধ্বস্ত একটি দেশে মামলা হয়নি? কেন 42 বছর পর মামলা হলো, সাজা হলো? এটা বিচারিক হত্যাকাণ্ড। বিভিন্ন বিষয় নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, কিন্তু একটা বিষয় তো ঠিক যে 71-এ জামায়াতের যে ভূমিকা, সেটা বাঙালির মনে একটা নেগেটিভ প্রভাব ফেলেছে। যে বাংলাদেশের জন্য সবাই উদ্গ্রীব ছিল, সেই বাংলাদেশকে না চেয়ে পাকিস্তানের পক্ষ নেওয়াটা, সেইটা এক ধরনের মানসিক, আমি যদি বলি বাঙালির মনের এগেইনস্টে চলে যাওয়া। সেই কারণে আপনার উদার দৃষ্টিভঙ্গির জন্য আপনি দিন দিন জনপ্রিয় হচ্ছেন। 71-এ জামাতের ভূমিকার জন্য দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার মতো উদারতা কি আপনি দেখাবেন? আপনি আর একটা চমৎকার প্রশ্ন তুলেছেন এবং একটা অভিব্যক্তি জানতে চেয়েছেন। দেখেন, এক পাকিস্তান শুধু জামাতে ইসলামী চায়নি, শেখ মুজিবও চেয়েছিলেন। তিনি তাদের সাথে কি ডায়ালগ করেছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে? সেটাকে দেশ স্বাধীনতার ডায়ালগ করেছিলেন, নাকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার তার যে অধিকার সেটা নিয়ে আলোচনা করেছিলেন? আমরা পরিষ্কার জানি যে তিনি তার অধিকার ফিরে পেতে আলোচনা করেছিলেন। তিনি পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের মুখে স্বাধীনতা ডিক্লেয়ার করেননি, কারণ তিনি কনফিডেন্ট ছিলেন যে এটা তার অধিকার, তাকে দিতে হবে। তিনি তো পাকিস্তান থেকে বাংলাদেশকে নিজেই স্বাধীন করতে চাননি। এখন আপনি বলবেন 7ই মার্চের ভাষণ কি হবে? সেই ভাষণ যদি উনি স্ট্যান্ড করেন, তাহলে তাদের সাথে কেন তিনি স্বাধীনতার আলোচনা করলেন না, এবং সেইখানে তৃতীয় পক্ষ রাখলেন না কেন? সেখানে জাতিসংঘ আসতে পারত সাহায্য করার জন্য। সেই সময় তো অনেক কিছু, ডাক্তার শফিকুর রহমান, সেই সময় তো অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে না? যদি স্বাধীনতা প্রকাশ্যে ঘোষণা করত, তাহলে রক্তপাত, ওই সময় রক্তপাত এড়ানোর জন্য অনেক কিছু করা হয়েছে বুঝেছিলেন না? তিনি নিশ্চয়ই ভেবে চিন্তে এই কাজগুলা করেছেন, তিনি না ভেবে এগুলা করেননি। তো তার যে স্ট্যান্ড ছিল জামাত ইসলামের সেম স্ট্যান্ড ছিল। এরপরে যুদ্ধ যখন লেগে গেল, আপনি বলছেন যে মানুষ কষ্ট পেয়েছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার কারণে বা সমর্থন না দেওয়ার কারণে। দেশের ভিতর থেকে আমরা ছাড়া আর কি কেউ সমর্থন দিয়েছে? তখন পরিবেশ ছিল না, দেওয়ার কোনো উপায় ছিল না। মুক্তিযুদ্ধে গেলাম না কেন? আমাদেরকে ভারত জায়গা দিত। বাসানী সাহেবের নামের আগে মৌলানা আছে, তারই জায়গা দেয় নাই। তিনি ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। জামাতে ইসলামীকে জায়গা দিত ভারত? এর কোনো সুযোগ ছিল? এটা বাস্তবতা না। যার কারণে জামাতকে বাধ্য হয়ে দেশেই থাকতে হয়েছে। আর দেশে থেকে এখান থেকে কেউ যেমন আওয়াজ তুলতে পারেনি স্বাধীনতার পক্ষে, জামাতের পক্ষে এটা সম্ভব ছিল না। এটাই বাস্তবতা। কেন জামাত তাইলে সেদিন এই ঐক্যবদ্ধ পাকিস্তান চেয়েছিল এবং এইভাবে স্বাধীনতা চায়নি, সেটা আপনি একটু প্রশ্ন করতেই পারেন। চায়নি এই কারণে
53 বছরে বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে, জামাতে ইসলামী তখন এটাই বলেছিল যে যদি তাদের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে পাকিস্তানের খপ্পর থেকে বের হব, কিন্তু ভারতের খপ্পরে আমরা পড়ে যাব। এই জাতি স্বাধীনতার সুফল পাবে না, পায়নি। যার প্রমাণ হচ্ছে যে সরকারেরই বিগত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন আমাদের সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক। অত্যন্ত লজ্জার বিষয়। এরকম কথাও তারা বলেছেন এই জাতির সামনে। ওবায়দুল কাদের বলেছেন, হাসান মাহমুদ সাহেব বলেছেন আমাদের পাশে ভারত থাকলে আমাদের আর কিছুই লাগবে না, এদেশের জনগণ কিছুই না। সেই কথাটি তো তারা মিডিয়ায় বলেছেন। এগুলা তো কোনো অস্বীকার করার মতো বিষয় না। জামাত ইসলামী এই সমস্ত কনসিকুয়েন্স বিবেচনা করেছিল। ফারাক্কাবাদের অভিশাপ এখন যেটা উপলব্ধি করছি, তিস্তা নিয়ে সিদ্ধান্তহীনতা, কাঁটাতারের বেড়ায় ফেলানির সহ অনেকের ঝুলে থাকা এবং মানুষ খুন করা, তারপরে একতরফা চুক্তিগুলার একতরফা বেনিফিট নেওয়া, বাংলাদেশের উপর দিয়ে সব কিছু যাবে, মালপত্র এভরিথিং যাবে, বাংলাদেশের কোনো অথরিটি চেক করতে পারবে না যে তার দেশের উপর দিয়ে কি যাচ্ছে। সেখানে ট্যারিফ পাবে না, সেখানে ট্যাক্স পাবে না, যা পাবে সেটা ফকিরের ভিক্ষার মতো। এগুলো তো জামাত যা আশঙ্কা করেছিল তার চাইতে বেশি বাংলাদেশে হয়ে গেছে। এরপরে দেখেন 14 সালে ইলেকশন করে দিলেন সুজাতা সিং এসে। তিনি এই দেশে বসে অমুক দল ইলেকশনে যাবে, তমুক দল যাবে না, এগুলা এই দেশের মাটিতে বলে গেলেন। সময় আসলে শেষ হয়ে আসছে। জামাতে ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে না বা সরি ফিল করবে না, আমি যদি ঠিক বুঝে থাকি, তাই তো? না না না, আমি এটা বলি নাই। আপনি বুঝার চেষ্টা করুন। আমরা মানুষের দল, ব্যক্তিগতভাবে মানুষ ভুল করতে পারে, দলও ভুল করতে পারে। আমাদের দেশের মানুষ যদি কষ্ট পায় কারণে যে কারণেই হোক, তাদের কষ্ট দূর করার দায়িত্ব আমাদের, আমরা এটা দেখব। গত প্রায় 15 বছর একরকম গোপনে রাজনীতি করেছেন আপনারা, এখন হঠাৎ করে কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন। প্রকাশ্যে রাজনীতি করতে গিয়ে কি আপনাদের ছোটখাটো কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে কিনা? এই যেমন কিছুক্ষণ আগে বললাম মন্দিরে গীতা পাঠ বা ইসলামী সঙ্গীত পরিবেশন, এটা কি প্রকাশ্যে রাজনীতি করার সাথে অনভ্যস্ততার কারণে হচ্ছে? আপনারা প্রধান উপদেষ্টার সাথে সংলাপে 10 দফা দাবি প্রস্তাব দিয়েছেন। আপনারা তো ইসলামী শাসন কায়েম করতে চান বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে এক কথায় ইসলামী বিধান চালু করার প্রস্তাব দিলেন না। প্রথম প্রশ্নে থাকেন। জি, সময় শেষ বলে আমি দুটো প্রশ্ন একসাথে করে ফেললাম। না, আপনি প্রথম প্রশ্নে থাকেন আগে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে 15 বছর পরে হঠাৎ করে আমরা আসছি না। আমরা হঠাৎ করে আসি নাই, আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছিল। এখন সেই চাপটা শুধু আমাদের উপর না, গোটা জাতির উপর থেকে চলে গেছে। এই জন্য যে কাজগুলো আমরা 15 বছরে করতে পারি নাই, সেই কাজগুলো এখন আমরা করার চেষ্টা করছি মাত্র, এর বেশি কিছু না। করতে গিয়ে আমরা ছোটোখাটো ভুল ত্রুটি করে ফেলছি কিনা, ছোটোখাটো ভুল ত্রুটি তো হতেই পারে আমাদের। তো 2টা ইনস্ট্যান্স বিশ্লেষণের দাবি রাখে। এক জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তারা স্টেজে জোর করে উঠে নাই, 2 জায়গায় তারা ইনভাইট করেছে। গান গাওয়ার পরে তারা চলে এসেছে, সেখানে অ্যাপ্রিসিয়েটও করা হয়েছে। এরপরে সোশ্যাল মিডিয়া কেউ একজন একটু অন্যভাবে পরিবেশন করেছে, তাদের মধ্যেও একটু অস্থিরতা দেখা দিয়েছে, এবং আমরাও সেখানে আমাদের লোকদেরকে বলেছি যে এটা না গেলেও চলতো। আর গীতার ব্যাপারটা আমি আগেই বলেছি, এখন আর ওইটা আর বলতে যাচ্ছি না। এটা হতেই পারে, মানুষের সংগঠন, ছোটখাটো ভুল ত্রুটিও, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে আমরা ইসলামী শাসন চাইলাম না কেন? উনাকে তো আমরা ইসলামী শাসন কায়েম করার জন্য এখানে বসাইনি। দেশের মানুষ বসিয়েছে ওনাদের এই পরিষদকে যে আগামীতে একটা ক্রেডিবল এবং একটা ফেয়ার ইলেকশন জাতিকে সাপ্লাই দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। তো সেই ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করার জন্য যে সমস্ত রিফরমেশন দরকার, আমরা সেগুলোই ওনার সাথে কথা বলেছি। এর বাইরে তো এখন কথা বলা অপ্রাসঙ্গিক। আমরা এটা বলবো কেন? এই দাবি আমরা করলে জনগণের কাছে করব, দেশের নির্বাচন তো এটা করার ব্যাপার না। উনি কি আমাদেরকে ইসলামী শাসন কায়েম করার জন্য এই দায়িত্ব নিয়ে বসেছেন এখানে? নিশ্চয়ই না। জি, ডাক্তার শফিকুর রহমান, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে নতুন নির্বাচন পদ্ধতি চাইছে আপনার দল, এবং অধিকাংশ রাজনৈতিক দলও তাই চাচ্ছে। যদিও নতুন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি আপনারা কেন চান? বিএনপির মতো বড় দলগুলোর সাথে আসন ভিত্তিক লড়াইয়ে আপনাদের জয়ী হওয়ার সম্ভাবনা কম বলে কি এমন পদ্ধতি পছন্দ করলেন কিনা?
দ্বিতীয়টা আপনার কাছে আপাতত রেখে প্রথমটায় যাচ্ছি, জি যে প্রচলিত পদ্ধতির বিপরীতে আমরা একটা পদ্ধতি, শুধু আমরা না, অনেকগুলা রাজনৈতিক দল এবার প্রস্তাব করেছে যে এখানে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব বের হয়ে আসবে। এর সুবিধাটা কি? এর সুবিধা হচ্ছে যে আমরা দল হিসাবে সবাইকে রেসপেক্ট করি, আমরা কাউকে ছোট দল বড় দল এটা আমরা এইভাবে বিবেচনায় নেই না। যার যার আদর্শের জায়গা থেকে সে তার কাছে গুরুত্বপূর্ণ দল এবং রাষ্ট্রের কাছে, নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ দল। কিন্তু আমাদের নির্বাচনী সিস্টেমের অনেকগুলা ত্রুটি আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদে এমন এমন সদস্য নির্বাচিত হয়ে যাচ্ছেন, তার মেয়ে বা ছেলে ওই দিন সংসদে তিনি কি বলবেন সেটা লিখে দিয়েছে, ওইটাও পাঠ করতে পারছেন না, সেই যোগ্যতাটুকুও তার নেই। অথচ তারা হবেন ল মেকার, তারা রাষ্ট্রের আইন প্রণয়ন করবেন। এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হয়। সহজ জনপ্রিয়তাকে সামনে পুঁজি করে অনেকে সংসদে তুলে নেওয়া হয়, টাকার মালিকদেরকে, কুমিরদেরকে তুলে নেওয়া হয়। এর ফলে দেশ এবং জাতি নিয়ে যাদের সামগ্রিক ভাবনার সেই যোগ্যতাটুকু আছে, মেধা আছে, তারা অনেকেই ছিটকে পড়েন এই প্রক্রিয়া থেকে। এই পদ্ধতির বেনিফিট হচ্ছে যে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না, ভোট দেওয়া হবে একটা দলকে। দলের পক্ষ থেকে তাদের কোয়ালিটি অনুযায়ী দল একটা প্যানেল সাজাবে যে 300 আসনের জন্য এই আমাদের সিরিয়াল, যোগ্যতায় প্রথমে যিনি তাকে 1 নম্বরে রেখে সেইভাবে সাজাবে তারা পরবর্তী যোগ্য লোকদেরকে। এতে করে যে কয়টা আসনই পাবে যোগ্য লোকরা তাদের দলের সেখানে ঢুকবে। এর পাশাপাশি অন্যান্য দল যাদের, আমাদের তো একা ইলেকশন করেও সিট পাওয়ার অভিজ্ঞতা আছে, আমরা যা পাই, আবার জোটের ইলেকশন করেও সিট পাওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু যাদের একা ইলেকশন করে কখনো সিট পাওয়ার কোনো সুযোগ নাই অথবা জোটেও তাদেরকে সিট দেওয়া হয় না, তাদের মধ্যেও অনেক দেশপ্রেমিক যোগ্য মানুষ আছেন। আমরা চাই তারা যদি 1% ভোটও পায় সেখানে তারা 3টা লোক ঢুকতে পারবে, 0.5% পাইলে 0.5%ও যদি পায় অন্তত একজন লোক ঢুকবে। সেই কোয়ালিটি লোকেরও কোয়ালিটি সার্ভিসটা এই সংসদ এবং জনগণ পাবে। আমরা সংসদকে একটা প্রতিনিধিত্বমূলক এবং একটা মানে উন্নত গুণসম্পন্ন একটা সংসদ হিসাবে দেখতে চাচ্ছি। এর মাধ্যমে জনগণের রায়ের সঠিক প্রতিফলন হবে আমরা মনে করি। জি, বিএনপির সাথে এই নির্বাচন ব্যবস্থা ছাড়াও আরো অনেক বিষয় ইদানিং দেখছি আপনাদের ঠিক মতের বা মনের মিল হচ্ছে না। সেটা কি গেল 15 বছর বিএনপি আপনাদেরকে ঠিকঠাক মতন পাশে না থাকার কারণে রাগের বহিঃপ্রকাশ, নাকি এখন মাঠে আওয়ামী লীগ নেই বলে আপনারা চাচ্ছেন খুব শক্তিশালী একটি দল হিসেবে বিএনপির প্রতিপক্ষ হিসেবে থাকতে, সেই জন্য কি কারণে? এই দুইটার কোনোটাই না। দল হিসাবে আমরা সকলেই ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, বক্তব্য আমাদের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। এটাই বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি একই কথা বলে তো আলাদা দলেরই তো দরকার পড়ে না, সবাই একদল হয়ে গেলেই হয়। নিশ্চয়ই বক্তব্য, আদর্শ, পরিকল্পনা জাতিকে নিয়ে প্রত্যেকটা দলের নিজস্ব আছে, সেই নিজস্ব সক্রিয়তার জায়গা থেকে কথা বলবে। আপনি বলেছেন 15.5 বছর তারা আমাদের পাশে ছিলেন না, এই জন্য ক্ষোভের বা এটা আপনার এক ধরনের বহিঃপ্রকাশ কিনা, মোটেই না। এটা যদি হতো তাহলে যে আওয়ামী লীগ 15.5 বছর আমাদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, আমাদের নেতৃবৃন্দকে খুন করেছে, গুম করেছে, কর্মীদেরকে খুন গুম করেছে, পঙ্গু করেছে, ঘর ছাড়া করেছে, আমাদের অফিসগুলা সিলগালা করে রেখেছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, তাইলে ক্ষোভের প্রকাশটা তাদের উপরে সবচেয়ে বেশি গোড়াইতাম। কই, আমাদের দ্বারা তো বাংলাদেশে এই ধরনের কোনো উদাহরণ নাই। এই পরিবর্তন হওয়ার পরে সামান্য কারো একটু লুম ধরে আমাদের কোনো সহকর্মী অথবা কোনো সমর্থক টান দিয়েছে, কারো কিছু দখল করেছে, কারো কাছে চাঁদা চেয়েছে, কারো জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে, কই, কারো কাছ থেকেই তো আমরা কোনো অভিযোগ শুনিনি। আপনারাও শুনেননি, আপনারা শুনলে মিডিয়ায় তুলে ধরতেন। তা আমরা তো সহনশীল একটা দল, আমরা সহনশীলতা এবং সহমর্মিতার রাজনীতিতে বিশ্বাস করি। এই জন্য আমাদের ওইগুলা কিছুই নেই। আর বলছেন যে এখন আওয়ামী লীগ নাই বলে আমরা বিএনপির সাথে পাল্লা দিয়ে এখন প্রধান দল হতে চাই কিনা, না, ওটাও বিষয় না। আওয়ামী লীগ থাকুক না থাকুক তাতে আমাদের আদর্শের মৌলিকত্বের কোনো পরিবর্তন হবে না। আমরা জনগণের কাছে আমাদের কথা এবং কর্ম নিয়ে হাজির হব। জনগণ আমাদেরকে ওনাদেরকেও বাছাই করবে, যাচাই করবে, দেখবে, অতীত বর্তমান সবই বিবেচনায় নেবে, নিয়ে তারপরে জনগণ যেটা করবে সেটা। এখন যদি বেশিরভাগ জনগণ আমাদেরকে সাপোর্ট করে, এটা জনগণের উদারতা, ভালোবাসা আমাদের প্রতি। যদি না করে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পরিকল্পনার যোগ্যতা, কর্মসূচির ঘাটতি রয়েছে, সেটা আমাদেরকে পোষাতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন ছাত্ররা জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলছিলেন আন্দোলন চলাকালে বারবার তিনি বলেছেন যে এটা ছাত্রদের আন্দোলন নয়, এটা জামায়াত শিবিরের আন্দোলন। পরবর্তীতে আমরা দেখলাম সাদিক কায়েমকে আর মানে তার আন্দোলনের সঙ্গী সাথীরাও জানতো না যে সে শিবির কর্মী। আন্দোলনের মাস্টারমাইন্ড কারা? আপনারা নন তো হিডেন মাস্টারমাইন্ড? আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের 18 কোটি মানুষ। যারা মজলুম ছিল তাদের সবার স্রোত এক মোহনায় এসে মিলিত হয়েছিল, এই জন্য সমাজের এই পরিবর্তনটা এসেছে। এখন ইউনূস সাহেব কোন দৃষ্টিভঙ্গি থেকে কোনো একজনকে বা একাধিক ব্যক্তিকে বলছেন, এর ব্যাখ্যা তিনি দিতে পারবেন, এর ব্যাখ্যা আমার কাছে নাই। তিনি এটা দেওয়ার সাথে সাথে অন্যান্য সমন্বয়করা বলেছে যে না, আমাদের মাঝে ওই রকম মাস্টার মাইন্ড বলতে কেউ ছিল না, আমরা সম্মিলিতভাবে এক হয়ে কাজ করেছি। এটা সমন্বয়করা বলেছে, আমরা বলি নাই। আর শেখ হাসিনা বলেছেন এটা জামাত শিবিরের আন্দোলন ছিল, এটাও সঠিক নয়। তাইলে তো জামাত শিবিরের মানুষ হয়ে গেছে 18 কোটি মানুষ। এই জন্য শেখ হাসিনার জন্য আমরা একটা উপহার পাঠিয়ে দিতে পারি। তিনি যদি তার এই কথার কারণে যদি এই 18 কোটি মানুষই বাংলাদেশের জামাত ইসলামের পক্ষে এসে দাঁড়ায়, এটা উনি অনেক কথাই অতীতে বলেছেন যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল ছিল না। তিনি এও তো বলেছিলেন যে সবাই পালিয়ে যাওয়ার কথা বলে অমুক পালায় না, এই কথা তো উনি বলেছিলেন। তো উনি গেলেন কেন? উনি থাকতেন, থেকে পরিবেশটা ফেস করতেন। আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন, কেউ তো পালিয়ে যায়নি, সবাই তো দেশেই ছিল। একজন বিদেশে ছিলেন, তিনি ফেস করার জন্য সাহস করে দেশে এসেছিলেন, তারও ফাঁসি হয়েছে। মীর কাসিম আলী সাহেব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদেরই জগতের মানুষ। তো আমরা তো পালাইনি, তো তার কোন কথাটা সঠিক বলবো? এই জন্য আমরা আমাদের বিবেচনায় একটা কথা বলি যে তিনি যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। জি, এটা শেষ প্রশ্ন। আপনার একটি বক্তব্যে খুঁজে পেয়েছি, আপনি বলেন নাইদার মেজরিটি নর মাইনরিটি, উই ওয়ান্ট ইউনিটি। আপনি বলেছেন মাই কান্ট্রি, রাইট অর রং। আপনার বক্তব্য থেকে এই পাওয়া কথাগুলো যেরকম একটা জায়গা থেকে আপনি বলেন, এমন জায়গায় আমরা কেমন করে পৌঁছাবো? আমরা পৌঁছে যাব, এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। এবং আমরা সকল ধর্মের লোকদের সাথে আমরা মিশেছি, সকল গ্রুপের লোকদের সাথে মিশার সুযোগ নিচ্ছি। আমরা এই বার্তা সবাইকে দিচ্ছি। আমরা চাই যে এই বার্তা নিয়ে সবাই নিজের জায়গা থেকে সবাই কনফিডেন্ট হোক, আত্মবিশ্বাসী হোক। আমরা পরিষ্কার বলি, মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, মন্দিরে পাহারা লাগবে কেন? এটা তো একটা ডিসপ্যারিটি। এটা প্রমাণ করে যে আমাদের সমাজে এখনো ডিসপ্যারিটি আছে। আমরা ওই ডিসপ্যারিটিটাকে খতম করতে চাই, যে সবাই যার যার জায়গা থেকে সম্মানিত মর্যাদাবান নাগরিক হিসাবে যেন এই দেশে বসবাস করতে পারে। ধর্ম এবং দল সিলেকশন করার দায়িত্ব এভরি ইন্ডিভিজুয়ালের। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারোই নেই। আমরা এটাতে গভীরভাবে বিশ্বাস করি, আমাদের কর্মের মাধ্যমে প্রমাণ করছি এবং আরও করব সুযোগ পেলে ইনশাআল্লাহ।